নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, বড় খবর বেরিয়ে আসছে টি-20 বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে খেলতে যাবে না। মানে আইসিসি কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত করতে চলেছে। খারাপ লাগছে ভাই, বাংলাদেশকে ইন্ডিয়া হারানোর পর একটা ভালো কন্টেন্ট আসতো, সেটা মিস করব। তবে অবভিয়াসলি কিন্তু বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপ তাহলে হচ্ছে। স্কটল্যান্ডকে দিয়ে কি বাংলাদেশ রিপ্লেস হবে, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আমি একটা বিষয়ে বাংলাদেশকে প্রশংসা করব, যে তারা তাদের যেটা স্টান্স ছিল তাতে অনড় থেকেছে। আইসিসি যেটা চেয়েছিল সেটা করতে বাংলাদেশ রাজি হয়নি। আর এটা আমি ভারতীয় সমর্থক হয়ে বাংলাদেশকে নিয়ে ট্রল করি, তারপরও বলবো যে এটা করতে দম লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরপর বাংলাদেশ ক্রিকেটের ফিউচার কি হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, এটাও তোমাকে মানতে হবে। কারণ এইভাবে একটা টুর্নামেন্ট খেলতে না যাওয়ার জন্য কিন্তু আইসিসি ডিফারেন্ট টাইপের অ্যাকশন নিতে পারে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যারা বাংলাদেশের রাজনৈতিক নেতা বা যারা আছে, যারা এই সিদ্ধান্ত নিচ্ছে, তারা রাজনৈতিক নেতা, তারা একটা সময় চলে যাবে, বাট সাফার কিন্তু করতে পারে বাংলাদেশের ক্রিকেট। এটার জন্য যদি আইসিসি কড়া অ্যাকশন নেয়, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সাফার করতে পারে, বাংলাদেশের প্লেয়াররা সাফার করতে পারে। মনে হয় না কোনো প্লেয়ারই এটা চেয়েছিল যেটা হয়েছে, বাট সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপ হতে চলেছে। আর এই সব কিছু শুরু হলো কোথা দিয়ে? কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে কেনা এবং তারপর তাকে ছেড়ে দেয়া, সেই জায়গাটা থেকে। মানে কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে কেনায় পুরো একটা এত বড় ঘটনা ওয়ার্ল্ড ক্রিকেটে ঘটে গেল, বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা একটা যুগান্তকারী ব্যাপার হয়ে গেল। এবার দোষ আমি বলবো না যে বিসিসিআই এর নেই, কারণ একটা প্লেয়ারকে একটা টিম নিয়েছে, দেন বিসিসিআই সাজেস্ট করছে তাকে ছেড়ে দিতে হবে, কেন ছাড়তে হবে, কোনো প্রপার রিজনিং নেই। এবং সেই জায়গাতে যদি হঠাৎ করে তাকে বাদ দিয়ে দেয়, একটা উল্টো দিক থেকে রিয়াকশন আসবেই। মুস্তাফিজুর রহমান ভদ্র ছেলে, সে বলেছে আমি এই নিয়ে মাথা ঘামাতে চাই না, আমি ব্যাপারটাকে বড় করতে চাই না। প্লেয়াররা সেটা নিয়ে করেনি, বাট তাদের বোর্ড করেছে, যারা একটা রাজনৈতিক ব্যাপার এখানে দেখতে পেয়েছে, তারাও সেটা নিয়ে রাজনীতি করছে। পুরো ব্যাপারটাই পলিটিক্সের, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেটের বাইরে পলিটিক্স বেশি। কিন্তু একটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে পাওয়ারটা কাদের কাছে আছে? পাওয়ারটা আছে বিসিসিআই এর কাছে, এবং বিসিসিআই এর এগেনস্টে গিয়ে সার্ভাইভ করাটা খুবই মুশকিল ক্রিকেটে। তো বাংলাদেশের জন্য ইন্টারেস্টিং টাইমস অ্যাহেড, যে ফিউচারে কি হবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে, সেই দিকে আমাদের নজর থাকবে। নেক্সট, অনেকে জিজ্ঞেস করছিলে কলকাতা নাইট রাইডার্সের নতুন ফিল্ডিং কোচকে নিয়ে আপডেট দাও। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু দিশান্ত ইয়াগনিক, তাকে কিন্তু অ্যাজ এ ফিল্ডিং কোচ নিযুক্ত করেছে। এবং এই দিশান্ত ইয়াগনিকের কিন্তু আর এক নাম হচ্ছে রিঙ্কু। তার মানে কলকাতা দলে কিন্তু এখন দুই রিঙ্কু আছে। আর ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটা তোমার রাজস্থানের, যার বর্তমান বয়স 42, এবং সে অবভিয়াসলি তোমার একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিল, উইকেট কিপার ব্যাটসম্যান ছিল। এবং সেই জায়গাতে আইপিএলে তার কিন্তু 25টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যেখানে সে কিন্তু খেলেছিল রাজস্থান রয়্যালসের হয়ে। এবং দেন তারপর সে কিন্তু রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়, এবং এতদিন কিন্তু রাজস্থান রয়্যালস দলের সঙ্গেই সে যুক্ত ছিল। সেই জায়গাতে দিশান্ত ইয়াগনিকের ব্যাপারে কথা বললে, রাজস্থান রয়্যালস ক্যাম্প থেকে তো, বা রাজস্থান রয়্যালসের ফ্যানেদের তরফ থেকে পজিটিভ খবরই সবসময় শোনা গিয়েছে, তাকে নিয়ে প্লেয়াররাও পজিটিভ কথাই বলেছে। এবং ওভারঅল রাজস্থান রয়্যালস টিমের ফিল্ডিং স্ট্যান্ডার্ডও বেশ ভালোই ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দিশান্ত ইয়াগনিক একজন ভালো তোমার ফিল্ডিং কোচ বলতে পারো। ফিল্ডিং কোচের কাজ কি হবে? বেসিক জিনিসগুলো শেখানো, কিছুটা হয়তো থ্রোয়িং প্র্যাকটিস করাবে, কিছুটা ক্যাচিং প্র্যাকটিস করাবে, ক্যাচিং টেকনিকে কোনো প্লেয়ারের ভুল থাকলে সেটা সে শুধরে দেবে। তো সেখানে ফিল্ডিং কোচের ওপর কিছু তো দায়িত্ব অবশ্যই আছে ফিল্ডিংকে ইমপ্রুভ করার। তবে কলকাতার জন্য ভালো ব্যাপার হচ্ছে কলকাতার কাছে কিছু টপ কোয়ালিটি ফিল্ডার আছে, অ্যাথলিট আছে। যেখানে আমি যদি বলি ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং আর অনুকূল রয়, এই চারজন যদি একসাথে খেলে, এই চারজন যে লেভেলের ফিল্ডার, মানে এই কম্বিনেশনটা তুমি অন্য কোনো টিমে পাবে না। এই টপ কোয়ালিটির চারটে ফিল্ডার। ইভেন মনীষ পান্ডেকে ভুলে গেলেও চলবে না, ব্যাটিংয়ের ধার কমতে পারে, বাট মনীষ পান্ডের সেই ফিল্ডিং কিন্তু এখনো বজায় আছে। মেবি সেটা একটা কারণ যে কেকেআর মনীষ পান্ডেকে রিটেন করে রেখেছে, যে যখন কোনো প্লেয়ারের অসুবিধা হবে মনীষ পান্ডে এসে ফিল্ডিং করবে, টিমের 12th ম্যান টাইপ আর কি। তো দিশান্ত ইয়াগনিকের মতো একজন কোচ এসে এই চারজনকে আর কিভাবে ইমপ্রুভ করতে পারে, আমি সেই দিকে নজর রাখবো, যে চারজন অলরেডি এত ভালো তাদেরকে কিভাবে ইমপ্রুভ করতে পারে। তবে দিশান্ত ইয়াগনিকের হয়তো সব থেকে বড় চ্যালেঞ্জটা হবে উল্টো দিকে। বরুণ চক্রবর্তী, যে যদিও ফিল্ডিংটা বর্তমান সময় ইমপ্রুভ করেছে, সেটা আরও ইমপ্রুভ করানোর চেষ্টা করবে। তবে সুনীল নারায়ণ আর মাথিসা পাথিরানা, সেই দুজনকে দিয়ে সে কীভাবে ফিল্ডিং প্র্যাকটিস করাবে, তাদেরকে কিভাবে আর কি ম্যানেজ করবে, সেটা দেখা ইন্টারেস্টিং হবে। তবে আমার মনে হয় দিশান্ত ইয়াগনিকের ওপর সব থেকে বড় যে দায়িত্বটা থাকতে পারে, সেটা হচ্ছে উইকেট কিপিং প্র্যাকটিস করানো, যেটা ফিল্ডিং কোচদের একটা বড় কাজ। আর দিশান্ত ইয়াগনিকের সব থেকে বড় ব্যাপার হচ্ছে সে যেহেতু উইকেট কিপার ছিল, ফলে উইকেট কিপিংটাকে সে ভালো বোঝে, তার উইকেট কিপিং স্কিলও যথেষ্ট ভালো
ছিল এবং সেখানে একটা বড় দায়িত্ব কিন্তু তার উপর থাকবে এবং আমার মনে হয় সেটাই একটা বড় কারণ যে কলকাতা নাইট রাইডার্স এমন একজন ফিল্ডিং কোচের সঙ্গে গিয়েছে যে উইকেট কিপার ছিল, উইকেট কিপিং কোচ হিসেবেও যথেষ্ট ভালো, কারণ কেকেআরের কাছে অঙ্গক্রিস রঘুবংশী আছে যে উইকেট কিপিং করছে, ইমপ্রুভ করছে। তার সঙ্গে তোমার তেজস্বী ধাইয়া আছে যে অবভিয়াসলি উইকেট কিপার ব্যাটসম্যান, বাট সেও নতুন। বরুণ বা নারায়ণের মতো বোলারদের এগেনস্টে উইকেট কিপিং করতে একটু আলাদা লেভেলের টেকনিক্যাল স্কিল লাগে, সেই নিয়ে সন্দেহ নেই। বা ফিন অ্যালেনের কথা বললে সে সবসময় উইকেট কিপিং করে না, সেই জায়গাতে ফিন অ্যালেনকে দিয়ে যদি উইকেট কিপিং করানোর হয়, এই তিনটে প্লেয়ারের কিন্তু উইকেট কিপিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য দিশান্ত ইয়াগনিকের একটা বড় ভূমিকা কিন্তু থাকতে পারে। সেই জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স এই টাইপের একটা কোচের সঙ্গে গিয়েছে, যেখানে একদিকে তো ক্যামেরন গ্রিন, অনুকূল রয়, রিঙ্কু সিং, রমনদীপ সিং টপ কোয়ালিটির ফিল্ডার আছে, কিন্তু উল্টো দিকে তেজস্বী, ফিন অ্যালেন বা তোমার তার সঙ্গে অঙ্গক্রিস রঘুবংশী তাদের উইকেট কিপিং স্কিল ইমপ্রুভ করা, উল্টো দিকে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ বা মাতিসা পাথিরানার মতো বোলারদের তাদের ফিল্ডিংটা ইমপ্রুভ করানো, সেই দিকেই হয়তো দিশান্ত ইয়াগনিকের সব থেকে বড় দায়িত্বটা থাকতে চলেছে। বাকি নেক্সট যে বিষয়টা নিয়ে আর কি কথা বলবো সেটা হচ্ছে অক্সর প্যাটেলের ইনজুরি। অক্সর প্যাটেলের ইনজুরি নিয়ে অফিসিয়ালি তো কোনো খবর আসেনি, তবে যতটুকু দেখে মনে হচ্ছে যে অতটা সিরিয়াস হয়তো নয়, কারণ অক্সর প্যাটেল টিমের সঙ্গে ট্রাভেল করছে, মাস্তি করছে, তো মনে হলো না যে খুব একটা সিরিয়াস কিছু। তবে তারপরে যদি অক্সর প্যাটেল একটা বা দুটো ম্যাচ মিস করে, ওয়ার্ল্ড কাপ মিস করবে, এটা আমার মনে হচ্ছে না, যেটা ভালো খবর। হোপফুলি যেটা মনে হচ্ছে সেটাই যেন হয়, তো সেখানে একটু ডিফারেন্ট টাইপের কি কিছু ইন্ডিয়া ট্রাই করতে পারে। দুটো জিনিস আমার মাথায় ঘুরছে, একটা হচ্ছে যে অভিষেক শর্মার উপর দায়িত্ব দেওয়া, মানে আমার মনে হয় নেক্সট দুটো ম্যাচে ইন্ডিয়া একটু এক্সপেরিমেন্ট করতে পারে, লাস্ট দুটো ম্যাচে নিজেদের সেরা দলটা খেলাক, সেটাই বলবো টি-20 বিশ্বকাপের আগে। যে তোমার অভিষেক শর্মাকে দিয়ে 2-3 ওভার বল করিয়ে দেখতে পারে যে কেমন বোলিং করছে, দরকার পড়লে কি করতে পারে, সেই জায়গাতে একটা এক্সট্রা ব্যাটসম্যান শ্রেয়াসকে একটা ম্যাচে সুযোগ দিতে পারে, অথবা হর্ষিত রানাকে নিয়ে আসতে পারে অক্সর প্যাটেলের জায়গাতে, ফলে আর একটা অলরাউন্ড অপশানে বলতে পারি আমরা, বাট ফাস্ট বোলিং অপশান। সেখানে অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরা তো ওয়ার্ল্ড কাপের জন্য লকড, তো তুমি যদি মনে করো যে একটা ম্যাচে তাদের কাউকে একটা রেস্ট দিয়ে কুলদীপকে চান্স দিয়ে দেখি কুলদীপ কেমন বোলিং করছে ওয়ার্ল্ড কাপের আগে, সেটাও কিন্তু ইন্ডিয়া করতে পারে। মানে আমার মনে হয় যা এক্সপেরিমেন্ট করার আছে করে নিতে পারে এই দুটো ম্যাচে। তবে দেখা যাক, হয়তো অক্সর প্যাটেল কালকের ম্যাচেই অ্যাভেলেবেল আছে, কালকের ম্যাচেই খেলবে, দেখা যাক। আর অনেকে জিজ্ঞেস করছিল যে রিঙ্কু সিংকে এতটা নিচে ব্যাটিং করাচ্ছে, এটা কি ঠিক করছে? দেখো, অ্যাজ এ কেকেআর ফ্যান আমি তো চাই রিঙ্কু আগে ব্যাটিং করুক, আরও বেশি ব্যাটিং করুক, বাট যদি আমরা ইন্ডিয়ান টিমের পার্সপেক্টিভ থেকে ভাবি, রিঙ্কুর জন্য হয়তো 7 নম্বর জায়গাটাই ওয়ার্ল্ড কাপে হতে চলেছে, সেটাই হওয়া উচিত। কারণ ইন্ডিয়ান টিমে প্রথম 5 জন এমন ব্যাটসম্যান আছে যারা অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করবে, এমনও হতে পারে প্রথম 10 ওভারের মধ্যে 5টা উইকেটও পড়ে যেতে পারে, কিন্তু সেখান থেকে যদি 6 হার্দিক 7 রিঙ্কু আসে, সেখানে ইন্ডিয়ান টিমের এই ভরসাটা থাকবে যে এরা লাস্ট অব্দি ম্যাচটাকে নিয়ে গিয়ে আমাদের ভালো ফিনিশ দেবে। তো রিঙ্কু সেটাই অ্যাড করে, যে রিঙ্কু একটা ভরসা অ্যাড করে যে আমাদের নিচের দিকে রিঙ্কু আছে, যেই কারণে উপরের দিকের ব্যাটসম্যানেরা সেখানে যদি 2-5ই ব্যাট করতে আসে বা হার্দিক 6 আসে, তারা অনেক ফ্রিলি ব্যাট করতে পারবে এটা ভেবে যে আমাদের নিচে রিঙ্কু আছে। বাট যদি রিঙ্কু 5-এ ব্যাট করতে গিয়ে তাড়াতাড়ি আউট হয়ে যায়, টিম কি সেই কনফিডেন্সটা পাবে যে নিচের দিকে দুবে আছে? দুবে তো মারলে মেরে দিতে পারে, বাট ধরে খেলতে পারবে কি কতটা, লাস্ট অব্দি ব্যাটিং করতে পারবে যেরকমটা রিঙ্কু আগের দিন করলো? হয়তো পারবে না। সেই কারণেই কিন্তু রিঙ্কু সিংকে সাথে খেলাচ্ছে, এটা আমার মনে হয় না খুব একটা খারাপ সিদ্ধান্ত। বাট হ্যাঁ, এটা বলবো যে একটু তাকে আগের দিকে ব্যাট করিয়ে দেখতে পারে, এক্সপেরিমেন্ট নেক্সট দুটো ম্যাচে সেই জায়গাতেও করে নিতে পারে টিম ইন্ডিয়া। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।